আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইজি হায়ার ম্যাথ বইয়ের চতুর্থ অধ্যায়ের জ্যামিতিক অঙ্কন এই সম্পর্কে সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। তো চলেন ভিডিওটা শুরু করা যাক। বৃত্ত বৃত্ত আসলে একটা সঞ্চার পথের সমীকরণ। বৃত্ত কি? একটা সঞ্চার পথের সমীকরণ। বিষয়টা একটু দেখা যাক। একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে, একটা নির্দিষ্ট ব্যাসার্ধ থাকবে এবং নির্দিষ্ট একটা দূরত্ব নিয়ে কোনো কিছুকে কেন্দ্র করে যেটা আঁকা হবে সেটা হচ্ছে বৃত্ত। এবং এই বৃত্তের এই প্রত্যেকটা বিন্দুকে এক একটা সঞ্চার পথের বিন্দু বলে। প্রত্যেকটা বিন্দুকে কি বলবো? একটা সঞ্চার পথের বিন্দু। তো বৃত্তের ইকুয়েশন আছে একটা, এটা নিয়ে একটু লিখে রাখো। কেন্দ্র 0 0 বিশিষ্ট বৃত্তের সমীকরণ x² + y² = r। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে যদি এটা আঁকানোর চেষ্টা করি তাহলে এটার ফেসটা আসবে এইভাবে। এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ, এটা y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। ঠিক আছে, এটা y অক্ষ, এটা x ও x ড্যাশ, y ও y ড্যাশ। তাহলে এখানে স্থানাঙ্ক জ্যামিতির প্রত্যেকটা একটা একটা সঞ্চার পথের বিন্দু। ঠিক আছে, আর এই কেন্দ্র হচ্ছে 0 0। এখন এই বৃত্ত তো এইভাবে না থেকে অন্য জায়গাও থাকতে পারে, অন্য জায়গাতেও থাকতে পারে। সেই ক্ষেত্রে কি হবে বিষয়টা? সেই ক্ষেত্রে হবে হচ্ছে এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে x অক্ষ। এখন বৃত্তটা সাপোজ এখানে আছে, বৃত্তটা আছে এইখানে। সেই ক্ষেত্রে তার সমীকরণ হচ্ছে, সেই ক্ষেত্রে এটার কেন্দ্র যদি হয় h কে, সেই ক্ষেত্রে আসবে x - h² + y - k² = r²। আরটা হচ্ছে ব্যাসার্ধ, এই আরটা কি? ব্যাসার্ধ। আর পি x, y হচ্ছে সঞ্চার পথের যে কোনো একটা বিন্দু। ঠিক আছে, এখন এইখান থেকে মুভ করে অনেক ক্যালকুলেশন করে একটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0 - g - fটা হচ্ছে কেন্দ্র। এই ক্ষেত্রে হচ্ছে -g আর -fটা হচ্ছে কি? কেন্দ্র। ওকে ফাইন, আপাতত এতটুকু একটু জানলেই হবে সঞ্চার পথ। ঠিক আছে, বৃত্তের সংজ্ঞা দিতে যাই এটা বললাম। যদি কোনো সমতলে অবস্থিত একটি বক্ররেখা, বৃত্ত তো অবশ্যই একটা বক্ররেখা, তবে ফাংশন নয়, একটু মাথায় রাখতে হবে এগুলো। ঠিক আছে, একটা বক্ররেখার যে কোনো বিন্দু ওই বক্ররেখা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যবর্তী, সীমাবদ্ধ ক্ষেত্রে মধ্যবর্তী একটি নির্দিষ্ট বিন্দু হতে সর্বদা সমদূরবর্তী, সর্বদা কি হয়? সমদূরবর্তী হয় কেন্দ্র। বৃত্তের উপর যে কোনো বিন্দু যদি বৃত্তের পরিধি দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের মধ্যবর্তী একটি নির্দিষ্ট বিন্দুর সমুদ্র হয়, ওই নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র বলে। এটার কথাটা মানে কি? এটার কথাটা মানে হচ্ছে, বিষয়টা একটু দেখা যাক। এইটা হচ্ছে একটা বৃত্ত, বৃত্তের এটা হচ্ছে একটা কেন্দ্র। এই কেন্দ্র থেকে সব এই পরিধির প্রত্যেকটা দূরত্ব কি হবে? সমান হবে। এই প্রত্যেকটা দূরত্বকে বলতেছি ব্যাসার্ধ, প্রত্যেকটা দূরত্বকে কি বলতেছি? ব্যাসার্ধ। ওকে ফাইন। আর এই যে যে দূরত্ব, এটা সমান হতে হবে, নাহলে সেটা বৃত্ত হবে না। সেটা কি হবে না? বৃত্ত হবে না। ওকে ফাইন, তাহলে এইগুলা বলতেছি ব্যাসার্ধ, আর ওই কেন্দ্রটাকে বলতেছি হচ্ছে বৃত্তের কেন্দ্র, সেন্টার। ব্যাসার্ধ সংজ্ঞাটা দিছি একটু আগে। বৃত্তের কেন্দ্র হতে পরিধির দূরত্বকেই হচ্ছে কি বলে? ব্যাসার্ধ বলে। জ্যা হচ্ছে পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর দূরত্ব, পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর দূরত্ব, যে কোনো দুটা বিন্দু। এটা হতে পারে, এটা হতে পারে, কেন্দ্রগামী হতে পারে। অবশ্য কেন্দ্রগামী যেটাকে কি বলি? ব্যাস বলি। কেন্দ্রগামী যেটাকে কি বলি? ব্যাস বলি। ঠিক আছে, তাহলে ব্যাসটা কি হবে? d/2 = r, d/2 = কি হবে? r হবে। ওকে ফাইন, পরেরটা একটু যাওয়া যাক। বৃত্তের ব্যাস হলো বৃহত্তম জ্যা। সবচেয়ে বড় যে জ্যাটা আঁকা যায় সেটা কেন্দ্র ছাড়া কি পসিবল? কেন্দ্র ছাড়া কিন্তু পসিবল না। এই যে এইখানে যে এই যে কেন্দ্র দিয়ে যেটা গেছে, এটাই সবচেয়ে বড়, এর থেকে বড় আঁকা যাবে না। এর থেকে প্রত্যেকটা যাই কি হবে? ছোট হবে। তার মানে কেন্দ্রগামী যে জ্যাটা আঁকলাম সেটাকে কি বলবো? ব্যাস বলবো। ওকে ফাইন। পরিধি হচ্ছে বৃত্ত একবার ঘুরে আসলে যে দূরত্ব অতিক্রম করে সেটারে কি বলবো? পরিধি বলবো। সাপোজ এইখান থেকে একজন লোক দাঁড়ায় আছে, পুরাটা একবার রাউন্ড করে আসলে যেটা হয় সেটা হচ্ছে কি হবে? পরিধি। তবে মনে রাখতে হবে নির্দিষ্ট দূরত্বে থাকা লাগবে কেন্দ্র থেকে। ঠিক আছে, ওকে ফাইন। এর পরেরটা কি? বৃত্তচাপ। বৃত্তচাপ কি? বৃত্তচাপ কি জিনিস একটু দেখি। একটা বৃত্তে একটা জ্যা, যে কোনো একটা জ্যা দুটো চাপে কনভার্ট করে। এটা হচ্ছে একটা বৃত্ত। ওকে ফাইন, এখন একটা জ্যা অঙ্কন করব। আমরা ধরে নিলাম এই একটা জ্যা, এই জ্যাটার বড় জ্যাটাকে বলবো অধিচাপ। এটাকে কি বলবো? অধিচাপ। আর ছোটটাকে কি বলবো? উপচাপ।
তার মানে বুঝতে পারতেছি একটা যে আঁকলে দুটো চাপে কনভার্ট হয়। বড় অধি শব্দের অর্থ হচ্ছে বড়, অধিচাপ, আর একটা ছোটটাকে কি বলবো, উপচাপ বা ক্ষুদ্রচাপ। তো এইটাকে বলতেছি অধিচাপ, আর ছোটটাকে কি বলবো, উপচাপ। ঠিক আছে, বুঝতে পারলা? এটাই হচ্ছে অধিচাপ আর উপচাপের কাহিনী। তার মানে একটা যে আঁকলে দুটো চাপে কনভার্ট হয়, এই যে এইগুলাকে বলতেছি চাপ। বুঝতে পারছো? এটাকে বলতেছি চাপ। ওকে ফাইন। এরপরে কি বলছে, বৃত্তক্ষেত্রটা কি? বৃত্তক্ষেত্রটা আছে যে জায়গাটা আছে, এরিয়া অফ সার্কেল, যে জায়গাটা আছে এটাকে বলবো হচ্ছে বৃত্তক্ষেত্র। বৃত্তের ক্ষেত্রফল কি? এরিয়া অফ সার্কেল। এরিয়া হচ্ছে পাই আর স্কোয়ার, আরটা হচ্ছে ব্যাসার্ধ, আর পাই হচ্ছে 3.1416 বর্গ একক। আর একবার ঘুরে আসলে যে দূরত্বটা অতিক্রম করে সেটাকে তো বললাম পরিধি। তা পরিধির সূত্র কি? পরিধি সমান হচ্ছে 2 পাই আর, এত একক। ওকে ফাইন। এরপরেরটাই কি আছে? বৃত্তকলা। কি আছে? বৃত্তকলাটি হচ্ছে বৃত্তাংশ মানে বৃত্তের একটা অংশ। সাপোজ এটা একটা বৃত্ত, এটা হচ্ছে কেন্দ্র হলে এই যে এই অংশটা যে কোনো অংশ হতে পারে। সাপোজ এইটাও একটা বৃত্তকলা, এটা একটা কি বৃত্তকলা। এই যে এই অংশটা কি বৃত্তকলা, এটাও একটা বৃত্তকলা। ঠিক আছে, এটা কি একটা বৃত্তকলা। এই যে এই অংশটাকে কি বলবো, বৃত্তকলা বলবো। ঠিক আছে, এই একটা অংশ, বৃত্তের যে কোনো একটা অংশকে কি বলবো, বৃত্তকলা। যে কোনো একটা অংশকে বলবো বৃত্ত। আশা করি বুঝতে পারছি। এর পরেরটা কি আছে? ত্রিভুজের অন্তবৃত্তের ব্যাসার্ধ কিভাবে পাবো? ত্রিভুজের ক্ষেত্রফলকে পরিসীমা দ্বারা ভাগ করব, তাহলে যেটা পাবো সেটা হচ্ছে ত্রিভুজ অন্তবৃত্তের ব্যাসার্ধ। অন্তবৃত্ত কোনটা একটু চলো দেখা যাক। অন্তবৃত্তটা কোনটা? আমরা একটা ত্রিভুজ আঁকাই, এটা হচ্ছে একটা যে কোনো র্যান্ডম ত্রিভুজ, র্যান্ডম হতে পারে। ঠিক আছে, এখন এই র্যান্ডম ত্রিভুজের ভিতরে একটা বৃত্ত অঙ্কন করব, একটা বৃত্ত আঁকাবো। এটা জেনারেল ম্যাথে আছে। এই যে এটারে বলবো অন্তবৃত্ত, এটাকে কি বলবো, অন্তবৃত্ত। এই অন্তবৃত্তের ব্যাসার্ধ নির্ণয়ের সূত্র, অন্তবৃত্তের কি ব্যাসার্ধ নির্ণয়ের সূত্রটা কি? তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার ডিভাইডেড বাই ত্রিভুজটির পরিসীমা মানে ত্রিভুজের 3 বাহুর যোগফল। ঠিক আছে, ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই ত্রিভুজের পরিসীমা। ত্রিভুজের বহিবৃত্তের ব্যাসার্ধ, বহিবৃত্ত কিভাবে আঁকে আমি আপাতত দেখাই দিতেছি। বহিবৃত্তটা কেমন হবে? ত্রিভুজের যে কোনো দুইটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয়, এই একটা ভাগ করলাম, বর্ধিত করলাম, এই একটাকে বর্ধিত করলাম। ঠিক আছে, এই একটাকে বর্ধিত করলাম। এখন খেয়াল করো, এগুলো জেনারেল ম্যাথের সম্পাদ্যে আছে। এই যে অঙ্কন করি বৃত্তটা, এটাকে বলতেছে হচ্ছে বহিবৃত্ত। এটাকে কি বৃত্ত বলবো? বহিবৃত্ত। ঠিক আছে, এটাকে বলবো বহিবৃত্ত। পারফেক্ট। এটাকে কি বলবো? বহিবৃত্ত। এই বহিবৃত্তের ব্যাসার্ধের সূত্রটা কি? এটা হচ্ছে ব্যাসার্ধ, এখান থেকে এতটুকু বুঝতে পারলাম। এটা হচ্ছে ব্যাসার্ধ। এটা নির্ণয়ের সূত্র কি? নির্ণয়ের সূত্রটা আছে ওই ত্রিভুজটার ক্ষেত্রফল s √s - a s - b s - c ডিভাইডেড বাই s - b, যেই বাহুর উপরে ব্যাসার্ধটা আঁকবা সেটা, যে বাহু। বুঝতে পারছো? আমরা কোনটার উপরে আঁকছি ব্যাসার্ধটা? এই যে এইটা হচ্ছে b, এটা হচ্ছে b, বাকিগুলা র্যান্ডম a c দিতে পারো। আশা করি বুঝতে পারছো। তো বহিবৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ত্রিভুজটার ক্ষেত্রফল ডিভাইডেড বাই যেই বাহুর উপরে তুমি আঁকবা। ঠিক আছে, যেই বাহুটার উপরে স্পর্শ করবে। ঠিক আছে, এই যেই বাহুটার উপরে স্পর্শ করছে এটা হচ্ছে বি। ওকে ফাইন। এর পরেরটাই কি আছে? বহিবৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, এখন এখানে একটা কথা হতে পারে যে স্যার এখানে যদি সমবাহু ত্রিভুজ হয় সেটার ক্ষেত্রে হচ্ছে √3/4 a² ডিভাইডেড বাই a। ঠিক আছে, ডিভাইডেড বাই a। বিষমবাহু ত্রিভুজ হলে এখন যেই বাহুর উপরে তুমি আঁকবা বিষমবাহু ত্রিভুজের যে বহিবৃত্তের ব্যাসার্ধ সেই বাহুর উপরে ডিপেন্ড করতে। ঠিক আছে, তার মানে তোমার আপাতত এতটুকু মনে রাখলেই হবে যে ত্রিভুজের ক্ষেত্রফল ডিভাইডেড বাই যেই বাহুর উপরে আঁকবা। এস হচ্ছে অর্ধপরিসীমার সাথে কি সেটা বাদ দেবে। ঠিক আছে, তো অধ্যায় 4-এর আলোচনা এই পর্যন্তই। পরবর্তী ভিডিওর জন্য তোমাদের আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।